আজকে কি বিষয় নিয়ে আপনার সাংবাদিক সম্মেলন বিষয়টা যদি বলেন। প্রেস মিটে আসা সমস্ত মিডিয়াকে আমার আন্তরিক অভিনন্দন। আজকে সবচেয়ে যেটা বড় বিষয় হচ্ছে, যেটা আমরা সমস্যার সম্মুখীন পড়েছি বা জনগণ পড়েছে, সেটা হচ্ছে এসআইআর। এই এসআইআর এ সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিম, আদিবাসী, এরা যে ধরনের একটা কষ্টের মধ্যে পড়েছে, আমি প্রচারে গিয়ে দেখেছি তাদের কান্না, তাদের চোখের জল। সেই সমস্ত মানুষ যাদের নাম অ্যাডজুডিকেশনে আছে, তারা একদম পাগলের মতো হয়ে গেছে, দিশাহারা হয়ে পড়েছে। আমাকে জানাচ্ছে সবসময় যে পাড়াতেই যাচ্ছি, আমাদের কি হবে, আমরা কি ভোট দিতে পারবো। এখন কথা হচ্ছে 2002 সালে এসআইআর হয়েছিল, সেখানে অনেক নাম বাদ গিয়েছিল, কিন্তু মানুষকে কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি, কারণ সেখানে বৈধ ভোটারদের নাম ঠিকঠাক ছিল তাদের লিস্টে, ভোটার লিস্টে। যারা মৃত, যাদের দু জায়গায় নাম আছে, এই ধরনের ভোটারদের নামই বাদ গিয়েছিল। কিন্তু এই সমস্যায় যখন মানুষ পড়েছে, কেন্দ্রে বিজেপি বা রাজ্যে আমাদের যে বর্তমান সরকার, তৃণমূল সরকার, কেউ জনগণের পাশে দাঁড়ায়নি। আমাদের বামপন্থের তরফ থেকে আইনজীবীদের একটা সেল গঠন করা হয়েছে, যেখানে ট্রাইব্যুনালে যে অ্যাপিল করার কথা জনগণকে বলা হয়েছিল, সাধারণ মানুষ তো জানে না সেই প্রসেসগুলো কিভাবে করতে হবে, তাই তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সাহায্য করার জন্য আমাদের এখানে একটা সেল খোলা হয়েছে। সেখানে প্রচুর মানুষ আসছেন, আমাদের কর্মীরা, উকিলরা, রেড ভলেন্টিয়ার্সরা তাদের সাহায্য করে চলেছে। আজকের মেন বিষয় আমার এই এসআইআর, মানুষকে এই এসআইআর যারা ভুগছে তাদের পাশে দাঁড়ানোই আজকে আমাদের মেন উদ্দেশ্য। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে, আমি প্রচারে বেরিয়ে যা দেখেছি, বামপন্থীরা আসছেই, এটা আমি আপনাদের বলে রাখছি। আর যেহেতু আরামবাগ বিধানসভা একটা কৃষি প্রধান অঞ্চল, প্রথমে আমি কৃষকদের ওপর জোর দেবো, তারা যাতে তাদের বীজ, সার, যে কৃষিজাত যেসব জিনিস, এইগুলো হচ্ছে কিনা যে ন্যায্য মূল্যে পায়, হ্যাঁ, ভর্তুকির মাধ্যমে পায়। আর যে ফসলগুলো তারা উৎপন্ন করছে, ধান, আলু, একটা লাভজনক দামে তারা বিক্রি করতে পারে, এটা আমাদের প্রধান উদ্দেশ্য। তাদের কৃষি ঋণ দেয়া হবে, হ্যাঁ, খুব সুদের হার কম দিয়ে কৃষি ঋণ দেওয়া হবে। যদি ফসল নষ্ট হয়ে যায়, সেই ঋণকে মুকুব করতে হবে। সর্বপ্রথম আমাদের কৃষকদের পাশে দাঁড়াতে হবে। এছাড়াও বিভিন্ন জায়গায় নদী সংস্কারের ব্যাপারগুলো আছে, যেমন ধরুন কালীপুরের ব্রিজ, যেখানে কেন্দ্রে বিজেপি সরকার আছে, রাজ্যে তৃণমূল সরকার আছে, আমাদের এখানে 4 জন বিজেপির এমএলএ আছে, কিন্তু দীর্ঘদিন ধরে একটা কালীপুরে ব্রিজের মতো একটা ব্রিজ, যেখান দিয়ে মানে মানুষ অহরহ যাতায়াত করছে, গাড়ি ঘোড়া যাতায়াত করছে, সেই ব্রিজ কিন্তু মেরামত হচ্ছে না। আমরা চাই সেই ব্রিজ মেরামত হোক বা বিকল্প ব্রিজ তৈরি হোক মানুষের সাহায্যার্থে। বরাবর একটা বামেদের প্রতি একটা অভিযোগ আছে, সন্ত্রাসমূল এলাকা ছিল আরামবাগ, এই তকমা বোঝাতে পারবেন আপনি? প্রথমত এটা তো ভুল কথা, সন্ত্রাসপ্রবণ এলাকা নয় মোটেই। এখানে ব্রাহ্মণফ্রন্ট প্রচুর কাজ করেছে, আর এটা হচ্ছে বিরোধীদের কথা। আর আমি ব্যক্তিগতভাবে বলছি, এবং আমার বামফ্রন্টের কর্মীবৃন্দরাও চায়, কোনো দাঙ্গা ভাঙ্গার নয়, আমাদের ব্যক্তিগত কারো ওপর কোনো আক্রোশ নেই। আমরা রাজ্যের কথা ভেবে, রাজ্যের মানুষের কথা ভেবে কাজ করব। এখানে কোনো অশান্তির কোনো বিন্দুমাত্র চিহ্ন থাকবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। মানুষের দল আপনারা, হ্যাঁ, প্রথমে শ্রমজীবী মেহনতি মানুষ যারা খেটে খায়, বামফ্রন্ট লড়াই করে 100 দিনের কাজের জন্য যে আইন তৈরি করেছিল, দীর্ঘ কয়েক বছর সেই 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে, যেটা জব কার্ড বলি।
প্রথমেই দরকার আমাদের 100 দিনের কাজটাকে আবার চালু করা, এবং 100 দিনের জায়গায় সেই কাজটাকে বাড়িয়ে 200 দিন যাতে করা যায়, সেই কাজ আমরা করতে প্রস্তুত আছি। আমরা জিতলে সেটা করব। যেহেতু বিভিন্ন সময়ে আমাদের এখানকার মানুষ পরিযায়ী হয়ে রাজ্যের বাইরে চলে যাচ্ছে, তারা যাতে না যায় তাদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব। শিল্প তৈরি করতে হবে। এখানে আমাদের এখানে কিছু মাত্র হিমঘর আছে, আর কিছু এই যে কৃষি প্রধান যেহেতু এলাকা, আমরা রাইস মিল আছে আর আছে হিমঘর আছে, এইগুলোকে বাড়াতে হবে। যেহেতু কৃষি প্রধান এলাকা, এর মাধ্যমে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। দেখা যাচ্ছে এশিয়ায় যে আপনি বলছেন যে তৃণমূল বা যারা রয়েছে তারা কিন্তু গত 3 দিন আগে থেকে তৃণমূলের পক্ষ থেকে মাধ্যমে তারা কিন্তু আবার তাদের নাম রিলিজ হয়ে গেছে, তাদেরকে দিয়ে আবার করতে তারা আরোপ করছে। এটা গত 3 দিন আগে থেকে দেখা যায়। দেখুন, আমাদের যে ক্যাম্প খোলা হয়েছে এসআইআর নিয়ে মানুষকে সাহায্য করার জন্য, আমি ফেসবুকে আজকে দেখলাম তৃণমূল নাকি এটাকে ওপরটা তৃণমূল লিখে দিয়ে ওরা বলতে চাইছে এটা ওদের ক্যাম্প। এই যে একটা মিথ্যাচার চলছে, হ্যাঁ, এগুলোর আমি প্রচন্ড বিরোধিতা করছি। ওরা কিছুই করছে না মানুষের জন্য। আমাদের বামফ্রন্টের কর্মীরা করছে, বামফ্রন্টের উকিলরা করছে, রেড ভলেন্টিয়ার্সরা করছে। সেখানে ওরা এইরকম একটা মিথ্যাচার প্রচার করছে, এটা একদম সম্পূর্ণ মিথ্যে কথা। আর ওরা সেইভাবে এসআইআর নিয়ে কোনো মানুষের কাছে দাঁড়ায়নি, পাশে দাঁড়ায়নি। যা করছে আমাদের এখান থেকেই করা হচ্ছে। এখন যে প্রার্থীরা প্রচার করছে যে কেউ রান্না করছে, কেউ কাজ করছে, কেউ এই যে প্রচার, এই অভিনবত্ব আপনি কিভাবে প্রচারটা দেখছেন বা কিভাবে প্রচার করতে চাইছেন? এখন অনেক এইগুলো অভিনবত্ব কি বলবো বলুন দেখি, এগুলোর মধ্যে তো আমার অভিনবত্বের কিছু নেই। এমন প্রচার হতে হবে যে প্রতীকী প্রচার, যেটা জনগণের বৃহত্তর সমাজের কাজে লাগবে, বৃহত্তর মানুষের কাজে লাগবে। হ্যাঁ, ধরুন আমি প্রচারেই বেরিয়েছি, আমি সেদিনে দেখলাম মেডিকেল কলেজের সামনে জল জমে আছে, তা আমাকে এমন একটা প্রচার করতে হবে যেখানে আমরা প্রশাসনের মানে টনক নড়াতে পারি, যে কাজগুলো করলে জনসাধারণের মানে মানুষের উপকারে লাগবে। আমি সেদিনে গিয়ে দেখলাম কিছুটা তালিতাপ্পা দেয়া হয়েছে, সেটা দেখে আমার মনে হলো বাইরের জল ভিতরে গিয়ে আরো জমবে বর্ষাকালে। তা আমি সেদিনে বলেছি মিডিয়ার কাছে যে এটা শুধুমাত্র আইওয়াস হয়েছে, এটাকে সুপরিকল্পিতভাবে ইঞ্জিনিয়ার দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করে ওখানটা ব্যবস্থা করতে হবে, যাতে কোনো স্টাফের, কোনো রুগীদের, তার পরিবারের লোকেদের কোনো অসুবিধে না হয়। এছাড়াও মেডিকেল কলেজ, যেখানে সাধারণ মানুষ একটা ভালো স্বাস্থ্য পরিষেবা নেবে, কিন্তু কি হচ্ছে সেখানে গিয়ে না পাচ্ছে ব্লাড, না পাচ্ছে স্যালাইন। ডাক্তারবাবুরা যে প্রেসক্রাইব করে দিচ্ছে সেই ওষুধগুলো সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে বাইরে দোকান থেকে কিনতে হচ্ছে। এটা তো ঠিক নয়। উন্নত পরিকাঠামো নেই, হ্যাঁ, যোগ্যতা সম্পন্ন টেকনিশিয়ান নেই। এই সব ব্যবস্থার জন্য আমরাও দাবি রাখছি যাতে মেডিকেল কলেজ একটা স্বচ্ছ মেডিকেল কলেজ থাকে আর কি, তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, কটা কপি যে আনতে বললাম, কি হলো? হ্যাঁ, সুশান্ত, আমরা গুরুত্ব দিয়েছি কৃষি এবং কৃষকের স্বার্থ। আমরা বামপন্থীরা চিরকাল কৃষি এবং কৃষকের স্বার্থে লড়াই করে এসেছি। কৃষকের ফসলের লাভজনক দামের যে লড়াই, এই লড়াই শেষ হয়নি। আমরা এই লড়াইয়ের মধ্যে থাকবো, কৃষকের পাশে থাকবো, আন্দোলনের পাশে থাকবো। আমরা সরকারে থাকলে কৃষকের স্বার্থে কম সুদে ঋণ এবং সুদে ভর্তুকি দেওয়া হবে এবং কম দামে বিদ্যুৎ দেওয়া হবে। বামপন্থীদের সময় কৃষিতে কম দামে বিদ্যুৎ ছিল, সেই ভর্তুকি প্রত্যাহার করে নেওয়া হয়েছে তৃণমূল সরকারের আমলে। আমরা এলে ভর্তুকিতে বিদ্যুৎ দেব। আমরা গ্রামীণ শ্রমজীবী মানুষের কাজের জন্য গুরুত্ব দিতে চাইছি। এখানে 100 দিনের কাজ পঞ্চায়েতের মধ্য দিয়ে, পঞ্চায়েতি ব্যবস্থা
ধ্বংস করে দেওয়া হয়েছে। পঞ্চায়েত আজকে আমলাতন্ত্রে পরিচালিত হয়েছে। যে পঞ্চায়েত ছিল জনগণের পঞ্চায়েত, এই পঞ্চায়েত আজকে লুটের পঞ্চায়েত, আমলাতন্ত্রের পঞ্চায়েত। একে জনগণের পঞ্চায়েত গড়ে তুলে পঞ্চায়েতের মাধ্যমে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, বিশেষ করে 100 দিনের কাজের প্রকল্পকে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ আমরা নেব। আমরা চ্যালেঞ্জ নেব 100 দিনের কাজ ফিরিয়ে আনা। তৃতীয়ত হচ্ছে আরামবাগের মতো জায়গাতে নদী, বাঁধ, সেচ, বন্যা নিয়ন্ত্রণের যে বিষয়টা আছে, প্রথমত নিম্ন দামোদর পরিকল্পনার স্থায়ী সমাধান, একে রূপায়িত করা। এখানে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের টাকায় যে কাজ হয়েছে এটা আইওয়াস হয়েছে। নদীর মাটি আঁচড়ে পারে ফেলা হয়েছে, সেই মাটি গত 2 বছরে ধুয়ে নদীতে নেমে নদী ভরাট হয়ে গেছে। এটা হচ্ছে আইওয়াস, টাকা লুট হয়েছে এভাবে। আমরা এই নদী নিকাশি নালাগুলোকে একদিকে খনন করা, অপরদিকে জলসম্পদকে ধরে রেখে কিভাবে ব্যবহার করা যায়, ভূগর্ভ মানে ভূপৃষ্ঠের জলকে কিভাবে পুনর্ব্যবহার করা যায়, জল বেরিয়ে যেতে না দিয়ে একে কিভাবে ব্যবহারযোগ্য করা যায় কৃষিতে, তার জন্য যে পরিকল্পনা দরকার আমরা সেই পরিকল্পনা নেব, এই কাজে আমরা গুরুত্ব দেব। আমাদের রাজ্যের বড় সমস্যা কর্মসংস্থান। লাখে লাখে হচ্ছে লেখাপড়া জানা ছেলে মেয়েরা যারা বেকার হয়ে বসে আছে, যারা স্কলার ছেলে তারা চাকরি পাচ্ছে না, নিয়োগে দুর্নীতি হয়েছে। আমাদের গ্যারেন্টি, রাজ্য বামফ্রন্ট গ্যারেন্টি দিচ্ছে প্রতি বছর এসএসসি স্বচ্ছতার সাথে নিয়োগ, সরকারের শূন্য পদে নিয়োগ, এটা সরকার করবে সরকারে এলে এইটা। আর আমরা স্থানীয় স্তরে পঞ্চায়েতের মাধ্যম দিয়ে কিভাবে কর্মসংস্থান গড়ে তোলা যায় স্থানীয়ভাবে, ছোট ছোট কুটির শিল্পের প্রসার ঘটানো, কৃষি ভিত্তিক শিল্পের প্রসার কিভাবে ঘটানো যায়, এই কাজে আমরা গুরুত্ব দেব। এর মাধ্যম দিয়েই এই যে লাখে লাখে পরিযায়ী শ্রমিক আজকে এলাকা ছেড়ে চলে যাচ্ছে, এদেরকে এলাকায় ফিরিয়ে এনে তাদের কাজের ব্যবস্থা করার দায়িত্ব আমরা নেব। খাদ্য সুরক্ষা এবং সামাজিক প্রকল্পে আমরা গুরুত্ব দেব। বিশেষ করে বয়স্ক বার্ধক্য মানুষ যারা ভাতা পান, বিশেষ করে প্রতিবন্ধী তাদের ভাতা, বিধবা তাদের ভাতা, এগুলি একেবারে অত্যন্ত নগণ্য টাকায় দেওয়া হয়। আমরা এলে এই ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো ন্যূনতম 3000 দেব। এবং প্রতিবন্ধীদের যে মানবিক ভাতা প্রকল্প তাদের সহায়তার জন্য এটা ন্যূনতম 5 থেকে 6000 টাকা করার পরিকল্পনা আমরা নেব। এর পাশাপাশি হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো যেগুলো বামফ্রন্ট শুরু করেছিল, নির্মাণ শ্রমিকদের জন্য, পরিবহন শ্রমিকদের জন্য, গ্রামীণ অসংগঠিত শ্রমিকদের জন্য, তাদের জন্য আলাদা আলাদা ভাবে যে সুযোগ সুবিধাগুলি ছিল, তৃণমূল সরকারের আমলে সমস্ত সুযোগ সুবিধাগুলিকে ছেঁটে ফেলা হয়েছে। সমস্ত প্রকল্পগুলিকে এসএস এর নাম করে একটি ছাতার তলায় আনা হয়েছে এবং এর টাকা পেতে যারা জমা দিচ্ছে হয়রানির অ্যাক্সেস হয়ে যাচ্ছে। এই কাজে আমরা যে প্রকল্প শুরু করেছিলাম, তার পাশাপাশি গ্রামীণ খেতমজুরদের যে প্রকল্প ছিল বামফ্রন্ট সরকারের সময় প্রফলাল, এটা মুখ থুবড়ে পড়েছে, এটা প্রায় বন্ধের মুখে। আমরা এই প্রকল্পগুলিকে পুনরুজ্জীবিত করে মানুষের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করব, যাতে পরিবহন শ্রমিক, নির্মাণ শ্রমিক এরা 60 বছর বয়সের পর পেনশনের নিশ্চয়তা পায়, সেই প্রকল্প আমরা নেব। আরামবাগ এলাকায় শিক্ষা সাংস্কৃতিক যে ঐতিহ্যটা গড়ে তোলা হয়েছিল বামফ্রন্টের সময়, আরামবাগের রবীন্দ্র ভবন ধ্বংস, আরামবাগের প্রাণকেন্দ্রে সুইমিং পুল ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, আরামবাগে যে পার্কগুলো গড়ে উঠেছিল ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে, খেলাধুলার যে চর্চাটা বাড়ানো হয়েছিল ওগুলো ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে। এই রবীন্দ্র ভবনের মতো জায়গাগুলিকে আবার পুনরায় তাকে সংস্কার করে একে ব্যবহারযোগ্য করা এবং আরামবাগের সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে গড়ে তোলার যা যা প্রয়াস, এটা আমরা গ্রহণ করব। এর পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, শিক্ষক নেই, এখানে শিক্ষক নিয়োগ করে সেগুলোকে বাঁচানো। আরেকটি প্রকল্পকে এরা ধ্বংস করছে, শিশু শিক্ষা প্রকল্প বলে বামফ্রন্ট সরকারের সময় 1999 সাল থেকে শুরু হয়েছিল। শুধু আরামবাগ ব্লকেই 23টা শিশু শিক্ষা কেন্দ্র আছে, আরামবাগ পৌরসভা বাদে। আরামবাগ পৌরসভাতেও কিছু শিশু শিক্ষা কেন্দ্র আছে। এই 23টা শিশু শিক্ষা কেন্দ্র আমি বলতে পারি, আমি ওই সময় শিক্ষা কর্মাধ্যক্ষ ছিলাম, এটা আমার হাত ধরে অনুমোদিত হয়েছিল। এখানে আমার একটা আবেগ জড়িয়ে আছে। এখানে যে শিক্ষা সহায়িকা নিয়োগ করা পদ্ধতি ছিল, 40 ঊর্ধ্ব মহিলাদের, মাধ্যমিক পাস মহিলাদের নিয়োগ করা হতো, আজকে সেখানে নিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলিকে তুলে দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এইটি পঞ্চায়েত দপ্তরের অধীনে শিক্ষা ছিল, এটিকে পুনরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে গিয়ে এগুলিকে শুকিয়ে মেরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। আমরা এগুলিকে পুনরুজ্জীবিত করব। দ্বিতীয়ত হচ্ছে লাইব্রেরি, গ্রন্থাগার।
গোটা রাজ্য জুড়ে কোনো নিয়োগ নেই, আরামবাগেও তাই। লাইব্রেরি আছে, বই আছে, লাইব্রেরিয়ান নেই, কর্মী নেই। ফলে দুষ্প্রাপ্য নথি, বই ধ্বংস হচ্ছে, নষ্ট হচ্ছে। আমরা এই আরামবাগ মহকুমার লাইব্রেরি, আরামবাগ রামমোহন লাইব্রেরি আমরা শুরু করেছিলাম। এখানে ক্যারিয়ার হাবের প্রকল্প শুরু করেছিলাম আমাদের সময়তে, যেখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বইগুলো পড়ার জন্য সেখানে পেত। আমরা পুনরায় এই জায়গাটাকে চেষ্টা করব। এর পাশাপাশি লাইব্রেরিগুলোকে কেন্দ্র করে ই লার্নিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ আমরা নেব। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থাতে আমরা গুরুত্ব দেব। রোগ প্রতিরোধের যে পরিকাঠামোটা আছে, গ্রামীণ উপস্বাস্থ্য কেন্দ্রগুলো, এখানে কর্মী অপ্রতুল, এখানে কাজের বোঝা চাপছে, কিন্তু সেই তুলনায় সেন্টার বাড়ছে না, কেন্দ্রের পরিকাঠামো গড়ে উঠছে না। তাহলে এখানে নতুন করে নার্স নিয়োগ, কর্মী নিয়োগ এবং সেখানে প্রিভেন্টিভ ব্যবস্থাটাকে জোর দেওয়া, তার পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার নিয়োগ করা, সেখানেতে ডাক্তার যাতে সপ্তাহে অন্তত 4 দিন ডাক্তার বসে, এটাকে নিশ্চয়তা করব। আর উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে যেগুলি, সেখানেতে সপ্তাহে 1টা দিন যাতে ডাক্তার বসে, বিশেষ করে বুধবার যেদিনে শিশুদের টিকাকরণ হয়, এই দিন যাতে ডাক্তার বসে, বা যেদিনে মায়েদের চেক আপ হয়, গর্ভবতী মায়েদের চেক আপ হয় শুক্রবার, এই দিন যাতে ডাক্তার বসে, এই উদ্যোগটা আমরা সরকারে এলে আমরা গ্রহণ করব। এর পাশাপাশি মেডিকেল কলেজের এখানেতে প্রফেসর নিয়োগ থেকে শুরু করে এর যা পরিকাঠামো আছে এটাকে করব। এর পাশাপাশি আমরা বলেছি যে পরিকাঠামোর ক্ষেত্রে দুটো বড় ব্রিজ, একটা আমার প্রার্থী বলেছেন কালীপুর ব্রিজ। কবে পুরাতন কালীপুর ব্রিজ হয়েছিল, রামকৃষ্ণ সেতু ভগ্নপ্রায় ভেঙে পড়ে যাচ্ছে, নতুন ব্রিজের এখনো অনুমোদন নেই। নির্বাচন এলে কিছু কালভরা কথা বলা হয়, নির্বাচন পার হয়ে যায়, কিছু হয় না। আমরা এলে সর্বোচ্চ গুরুত্ব দেব দ্বিতীয় কালীপুর ব্রিজ, আরামবাগের সাথে কালীপুর, মেদিনীপুর, বাঁকুড়ার যে সংযোগ, এই সংযোগ গড়ে তোলা এটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে আরেকটি ব্রিজ আমরা গুরুত্ব দেব, সেটা হচ্ছে আরামবাগ তারকেশ্বর বিকল্প রাস্তা, বেশের ঘাট, দুদিকে পিচ রাস্তা আছে, মাঝে ব্রিজ নেই। এই ব্রিজ যদি গড়ে ওঠে তাহলে অনেক ছোট গাড়ি থেকে একটা, এই রাস্তাটা হচ্ছে শর্ট রাস্তা এবং এই রাস্তাটা হচ্ছে একটা ঐতিহাসিক রাস্তা। এই রাস্তা দিয়েই রামকৃষ্ণদেব কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর গেছেন, এই রাস্তা দিয়ে সারদামণি দক্ষিণেশ্বর যাওয়ার পথে ডাকাতের খপ্পরে পড়েছেন। আবার এই রাস্তা দিয়েই কবি কঙ্কন দামিন্না ছেড়ে যখন ফিরে আসছেন দ্বারকেশ্বর পার হয়ে মেদিনীপুরের দিকে, এই রাস্তা দিয়ে এসেছেন। এটা একটা ঐতিহাসিক রাস্তা, এই রাস্তার উপরে ব্রিজ গড়ে তোলার আমরা উদ্যোগ নেব। এর পাশাপাশি শহরের যে নিকাশি ব্যবস্থা, আরামবাগ শহরের এই নিকাশি ব্যবস্থা স্বপ্নের প্রকল্প বলে যা হয়েছে, এটা দুঃস্বপ্নের জায়গায় চলে যাচ্ছে। তাহলে আরামবাগ শহরের নিকাশি ব্যবস্থা এবং আরামবাগ শহরের পরিকাঠামো গড়ে তোলার জন্য যা করার সেটা আমরা গ্রহণ করব। এর পাশাপাশি শেষ যে প্রকল্পটা আমরা বলছি সেটা হচ্ছে গ্রামীণ মানুষেরা মাইক্রো ফিন্যান্সে ঋণের জালে জর্জরিত, সপ্তাহে কিস্তি দেবার দিনে বাড়িতে তালাচাবি লাগিয়ে পালিয়ে যাচ্ছে। একটি পরিবার একাধিক মাইক্রো ফিন্যান্সে ঋণের জালে জড়িয়েছে, কৃষক পরিবার, ক্ষেতমজুর পরিবারগুলি। বিকল্প আয় যখন নেই, ধার করে খাচ্ছে, ধার শোধ করার জন্য বাড়ি ছেড়ে পালাচ্ছে, কেউ কেউ আত্মহত্যা করছে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে, নানান সমস্যা। আমরা মাইক্রো ফিন্যান্সের সুদের শোষণ, এই মাইক্রো ফিন্যান্সের নামে কার টাকা গ্রামে খাটছে, এটা গ্রামের মানুষ নাম দিয়েছে বউ বন্ধকি ঋণ। এটা মেয়েদের গ্রুপ করে দেওয়া হয়, নাম দিয়েছে বউ বন্ধকি ঋণ। একে বন্ধ করা হবে এবং গ্রামীণ মহিলারা সমবায়ের মাধ্যমে যাতে বিনা সুদে ঋণ পান, সরকার ভর্তুকি দেবে, তাদেরকে উদ্যোগী করা করে এই ঋণের কবল থেকে মুক্ত করা, এটা গোটা রাজ্য জুড়ে আমাদের প্রকল্প। আমরা এই জায়গাগুলোতেই গুরুত্ব দিয়েছি। আমরা আশা করছি রাজ্যের এই পশ্চিমবঙ্গ রাজ্যে বামপন্থার পুনরুত্থান ছাড়া যে সংকটের মধ্যে রাজ্য চলে গেছে তাকে ফেরানো সম্ভব না। আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে বামপন্থীদের পুনরুত্থান ঘটছে এবং আমরা মানুষের কাছে আবেদন করব, মানুষ হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে শক্তিমান, মানুষ ইতিহাস তৈরি করেন জ্যোতিবাবু বলতেন। সেই মানুষের কাছে আবেদন যে এই অবস্থার পরিবর্তন, বাংলাকে বাঁচানো, বাংলার কৃষি, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য সবকিছুকে বাঁচানোর জন্য আমাদের বামফ্রন্ট মনোনীত এবং সহযোগী দল সমর্থিত যে প্রার্থী গোটা রাজ্যে লড়াই করছেন এবং আরামবাগ কেন্দ্রে আমাদের প্রার্থী, আমাদের পার্টির প্রার্থী বিথিকা পণ্ডিতকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের মাধ্যমে এই আবেদন আমরা জনগণের কাছে রাখছি।
একটা বিষয় যেটা আরামবাগের যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু আজ সম্পূর্ণরূপে দূষিত হয়ে যাচ্ছে। সুস্থ পরিবেশ পরিমণ্ডল কিন্তু আরামবাগের জায়গায় নেই। এই পরিবেশকে রক্ষা করা, সুন্দর করে গড়ে তোলা, সেটা আমরা সেই আপ্রাণ চেষ্টা করবো সেই জায়গাগুলোকে তৈরি করতে। শহরে ঢোকার মুখে আরামবাগ ব্রিজ পার হলে যে দুর্গন্ধময় যে অবস্থা আমরা দেখছি, এবং গ্রামের অভ্যন্তরগুলোতেও যেভাবে নোংরা ফেলা হচ্ছে, আবর্জনায় ভর্তি রয়েছে, সেগুলোকে যদি ঠিক ঠিক জায়গায় সেগুলোকে তার ফেলার ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু পরিবেশ ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। আর দেখা যাচ্ছে যেগুলো যে এলাকা যে সমস্ত বৃক্ষ, বড় বড় গাছ আর সব যাচ্ছিল, সেই গাছগুলোকে এই বিগত 15 বছরে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা সেই জায়গায় বৃক্ষ রোপণ করে গ্রাম্য পরিবেশ সামগ্রিকভাবে যে প্রকৃতিকে রক্ষা করে, প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জায়গায়, এই বৃক্ষরোপণের জায়গায় আমরা যাব। আমরা আপ্রাণ চেষ্টা করব আমাদের আরামবাগের যে শহর, আরামবাগের যে গ্রাম্য জীবন, যেখানে এই সময়কালে আমরা দেখছি যে গ্রাম্য জীবনে যে গ্রাম্য এলাকার ছেলেমেয়েরা, শহরের ছেলেমেয়েরা গলিতে গলিতে যেখানে কেবলমাত্র তারা আসক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশার মধ্যে আসক্ত হচ্ছে, সেই নেশার ব্যবস্থা যারা করেছেন এই সরকার, সেই নেশার যে সমস্ত সামগ্রী, সে বলা যায় যে মদের দোকানি বলুন আর যাই বলুন, যেগুলো কিন্তু আমাদের পরিবেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে, এগুলো থেকে আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য নিশ্চিতভাবে আমরা উদ্যোগ গ্রহণ করবো। এই নির্বাচনে গত নির্বাচন শুরু হয়েছে, ভয়ঙ্করভাবে দুটো জিনিস উঠে আসছে। একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে মুসলিম সংখ্যালঘু ভোট। একটা সময় এই ভোটটা বামেদের ছিল, পরবর্তীকালে দেখা গেছে এই ভোটটা খুব একটা তৃণমূলের দিকে ঢুকেছে, এবারে পেছে আছে। এই সংখ্যালঘু ভোটটাই মূলত এই রাজ্যে নির্ণায়ক শক্তি হয়ে যায়। এই সংখ্যালঘু ভোট সেই অর্থে বামেদের কাছে নেই। এই ভোট কি শুধু পুরোপুরি হয় বলে আপনারা মনে করছেন? আমরা ধর্মের ভিত্তিতে ভোটারকে দেখি না। আমরা দেখি মানুষটা কোন শ্রেণী দৃষ্টিভঙ্গিতে মানুষটাকে আমরা বিচার করি। সে সংখ্যালঘু যদি কৃষক হয়, তার সাথে হিন্দু কৃষকের শোষণের কোনো তফাৎ নেই। ক্ষেতমজুর সংখ্যালঘুর সাথে হিন্দু ক্ষেতমজুরের শোষণের কোনো তফাৎ নেই। সবাই একই ভুক্তভোগী। কেবলমাত্র এ রাজ্যে সংখ্যালঘুদের ভোটার বানিয়ে রাখা হয়েছে, সেখানে সাম্প্রদায়িক শক্তির জুজু দেখিয়ে এই ভোটারটা বানানো হচ্ছে। এই যে সংখ্যালঘু যেভাবে বলা হচ্ছে, আমরা বলছি উন্নয়ন যখন হয়, সংখ্যা গুরুরও হয়, সংখ্যা লঘুরও হয়। সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে অগ্রাধিকার দিতে হয় উন্নয়নের ক্ষেত্রে। এটা হলে গরিব সংখ্যাগুরু তাদের উন্নয়ন ঘটবে। এখানে সংখ্যালঘু হিসেবে আমরা দেখি না। এবং এটা সত্য যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজেপি সংখ্যালঘু অংশকে টার্গেট করছে আমাদের রাজ্যে, এবং এই টার্গেট করছে এই জন্যেই যাতে এ রাজ্যের সংখ্যাগুরুরা একত্রিত হয়। আর তৃণমূল এই জায়গাটাতেই ফোকাস করছে। এই যে এই বাইনারিটাকে আমরা বাতিল করতে চাইছি মানুষের জীবন জীবিকা, রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য এই কর্মসূচির ভিতর। মমতা বন্দ্যোপাধ্যায় তো কোর্টে লড়ছে, আপনাদের এসআইআর এর বিরুদ্ধে প্রথম কেস করেছে মুর্শিদাবাদের ভগবানগোলার মুস্তারি বানু। প্রথম কেস মুস্তারি বানু করেছে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে গেছে। আমরাই প্রথম কেস। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে এসআইআর করতে দেব না, কিন্তু তার জন্যে তার যে ব্যবস্থা, যে উদ্যোগ নেওয়া দরকার, সেটা তিনি করেননি। আর এসআইআর তো আমরা মনে করি স্বচ্ছতার সঙ্গে এসআইআর হওয়া, এটা তো একটা সাংবিধানিক রীতিনীতির মধ্যেই পড়ে। সেটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করার যে প্রবণতা, এবং সেটাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে একটা বিভ্রান্তি তৈরি করা, সেটা কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। বামেরা কোনোদিনই ধর্ম নিয়ে রাজনীতি করেন, এটা কিন্তু বামেদের একটা দুটো ভোট ব্যাংক, একটি ভোট ব্যাংক, সেটাও তো অনেকটা আপনাদের থেকে যাচ্ছে। সেই জায়গাতে কিভাবে রিকভারি করবে? না, এই যে মানুষ কখনো কোনো একটা জায়গায় স্থির থাকে না। মানুষ এই এসসি এসটি এই মানুষরা তারা অবস্থার পরিপ্রেক্ষিতে তারা যা দেখছে, প্রত্যক্ষ করছে, তা এই 11 বছরের অভিজ্ঞতায় তারা নিশ্চিতভাবে বুঝেছে
যে তাদেরকে আরো কত নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা পরিস্থিতি বুঝে কিন্তু ক্রমশ তারা সরে আসছে। তারা শ্রেণীর যে ভোট, সেই ভোটের দিকে তারা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে একজোটে এগিয়ে আসার চেষ্টা করছে। হ্যাঁ, এটা একটা করে সবাই ধরুন, এটা ওরা ছবি তুলে নেবে, আর এটা ওদিকে দিয়ে দিস একটা করে। হ্যাঁ, উঠে দাঁড়িয়ে পুরোটা কেন আছে এইখানে? জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।